ওই, আপনি এত ভীতু কেন? কেন? আমি আবার কি করলাম? জানেন না আপনি? না। ধুর, আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনি একটা ভীতু। নিজের মনের কথাটাও বলতে পারেন না। আমার আবার কিসের মনের কথা? না থাক, বুঝেছি, বলতে হবে না। ভীতু একটা। এই বলেই অনু অন্য রুমে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। কি বলল মেয়েটা? ও কি বুঝে গেছে আমি ওকে ভালোবাসি, নাকি অন্য কিছু? এইসব ভাবছি, এমন সময় আমার ফ্রেন্ড চলে আসলো রুমে। কিরে, কি ভাবছিস? কিছুই না। তুই কোথায় গিয়েছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম। ওহ, আচ্ছা, আমি চলি। ওই, কই যাচ্ছিস? এমনি, ভালো লাগছে না, চললাম। এই বলেই আমি চলে আসলাম। রাস্তায় এসে হাঁটছি। আমার ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ির কাছেই। আচ্ছা, যেতে যেতে পরিচিত হয়ে নেই। যার সাথে কথা বলছিলাম সে আমার বেস্ট ফ্রেন্ড রাজীব। আর প্রথমে যে আমাকে প্রশ্নগুলো করলো সে হলো আমার ফ্রেন্ডের ছোট বোন অনু। ও হ্যাঁ, আমার নাম তো বলাই হলো না। আমার নাম তানভীর। পড়ালেখা এখনও শেষ হয়নি, কিন্তু আমি অনেক আগে থেকেই বাবার কোম্পানি সামলিয়ে আসছি। এখন বাবা আছেন, তাই অতটা সময় দিতে হয় না আমার। কিন্তু বাবা বলেছেন পড়ালেখা শেষ হলেই আমার নামে কোম্পানি করে দেবেন। আচ্ছা, পরিচয় দিতে দিতে বাসায় চলে এসেছি। কিন্তু কেন জানি আমার ভালো লাগছে না। ওনার কথাগুলো কেন জানি মাথা থেকে যাচ্ছেই না। মেয়েটা কি বোঝাতে চাইলো সেটাই বুঝলাম না। অনু একটু চঞ্চল স্বভাবের মেয়ে, মানে সবসময় মজা করবে, আনন্দ করবে। আর আমি একটু শান্ত স্বভাবের ছেলে। কিন্তু অনুকে ভালোবাসি প্রায় 6 বছর হলো, কিন্তু এখনও বলিনি। অন্য কারো বোন হলে এতদিনে হয়তো বলেই দিতাম, কিন্তু ওর ব্যাপারটা আলাদা। ও আমার বেস্ট ফ্রেন্ডের বোন। রাজীবের সাথে আমার সম্পর্ক প্রায় 19 বছরের। সেই ছোট থেকেই ও আমার খুব কাছের একটা বন্ধু। তাই ওর বাড়িতে আমার প্রতিদিন যাওয়া হতো। ওর বোনের সাথেও মজা ও শয়তানি করতাম, কিন্তু কখনো অনুকে নিয়ে সেভাবে ভাবিনি। কিন্তু একটা সময় থেকে ওকে আমার অনেক ভালো লাগতো, এবং এক পর্যায়ে ওকে ভালোবেসে ফেলি, কিন্তু কখনো বলিনি। আমি ভেবে রেখেছি কখনো বলবো না, কারণ আমি চাই না আমার আর রাজীবের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। কিন্তু প্রায় প্রতিদিন যখন আমি অনুকে দেখি, তখন কেন জানি আমি ওর দিকে তাকিয়ে হারিয়ে যাই। ওর কথা ভাবলে আমার অনেক ভালো লাগে। ওকে সবসময় দেখলে অনেক ভালো লাগে আমার। অনেকবার অনু দেখেছে আমি ওর দিকে তাকিয়ে আছি। ও বুঝতে পারলে আমি চোখ সরিয়ে নিতাম, কিন্তু একটা সময় দেখি অনুও আমার দিকে তাকিয়ে থাকে। অনু চোখে চোখ পড়লে মুচকি হেসে দেয়। এর কারণ আমি বুঝতে পারি না, কিন্তু আজকে ওর কথাগুলো আমাকে পুরো বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। আমি যখন ওদের বাসায় যাই তখন অনু বাসায় ছিল, কিন্তু রাজীব একটু বাইরে গিয়েছিল। আর তারপর অনু হঠাৎ এসেই প্রশ্নগুলো করে, কিন্তু আমার কাছে সেই প্রশ্নগুলোর কোনো উত্তর জানা ছিল না। এখন ভাবছি, ও কি বুঝে গেছে যে আমি ওকে ভালোবাসি, এবং অনুও কি আমাকে ভালোবাসে? যদি বাসে তাহলে আমি কি করব? নিজেকে বারবার বলছি হয়তো অন্য কিছু নিয়ে অনু বলেছে। আবার মনে হচ্ছে সত্যি যদি অনু আমাকে ভালোবেসে থাকে আর রাজীবকে যদি বলে দেয়, তাহলে তো বন্ধুত্বটা নষ্ট হয়ে যেতে পারে। আমি দোয়া করলাম যেন এমন কিছু না হয়। আমি বসে বসে এগুলো ভাবছিলাম, হঠাৎ চোখ লেগে গেল। ঘুম ভাঙল ঠিক রাত 11টায়, তাও আবার ফোনের রিংটনের শব্দ শুনে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি একটা অচেনা নাম্বার। হ্যালো, কে বলছেন? জি, আমি বলছি। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠলাম, কারণ কণ্ঠটা অনুর। অনু? বাহ, কণ্ঠ চিনেন তাহলে? নাচেন আর কি হলো? আচ্ছা যাই হোক, হঠাৎ কল দিয়েছো কেন? কেন দিতে পারি না বুঝি? হুম, তা পারো, কিন্তু। কোনো কিন্তু না। এখন থেকে প্রতিদিন কল দেব। কিন্তু কেন? এত কথা বলেন কেন? বলেছি না, কল দিব মানে দিব। আর ভাইয়াকে এই ব্যাপারে কিছু বলবেন না। আমি মনে মনে ভাবছি, এটা কেমন কথা হলো যেখানে আমি কি করছি না করছি সব ওর ভাই জানে, আর ওর বোনের সাথে কথা বলবো তাও আবার ওর ভাইকে না বলে। তোমার ভাইকে কেন বলবো না? একবার না করেছি না? আর বললে আমি ভাইয়াকে বলবো আপনি আমার দিকে সব সময় খারাপ নজরে তাকান। আমি তো পুরাই শেষ। কি বলছে মেয়েটা?
যদিও আমি অমন নজরে তাকাই না, কিন্তু ও যদি ওর ভাইকে এসব কথা বলে তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কি কথা বলবে? যা ইচ্ছা তাই বলবো, তাতে আপনার কোনো সমস্যা? না। এরপর আরও কিছু কথা বলে অনু ফোন রেখে দেয়। আমি মনে মনে ভাবছি, এইটা কি হলো? অনু হঠাৎ এমন করছে কেন? মেয়েটার মাথায় কি ঘুরছে একমাত্র আল্লাহই ভালো জানেন। একটু পরে দেখি রাজীব কল দিয়েছে। হ্যালো। কিরে তানভীর, তুই চলে গেলি, তারপর ফোন দিলি না? আর এতক্ষণ কার সাথে কথা বলছিলি? আমি তো পুরাই শেষ। এখন কি বলি? এই প্রথম ওকে মিথ্যা বললাম যে আমি আব্বুর সাথে কথা বলছিলাম। সে এখন বিদেশে। তারপর কিছুক্ষণ কথা বলে আমি ফোন রেখে দিলাম। নিজেকে অনেক একা একা লাগছে। আগে মনে কিছু থাকলে বা কথা থাকলে রাজীবকে বলতাম, কিন্তু এখন কাকে বলবো? ওকে মিথ্যা বলে একটু ভালো লাগছে না আমার। কিন্তু যদি না বলতাম তাহলে হয়তো অনু আমাদের ফ্রেন্ডশিপটা যদি নষ্ট করে দেয়, এই ভয়ে। এসব ভাবতে ভাবতে আমি আবার ঘুমিয়ে পড়লাম। তার পরের দিন সকালে রাজীব আমাকে ফোন দিয়ে ওর বাসায় নিয়ে যায়। গিয়ে দেখি অনেক ফ্রেন্ডরাই এসেছে। সবাইকে দেখে ভালোই লাগলো আমার। অনেকক্ষণ কথা বলে হঠাৎ আমি বাথরুমে যাওয়ার জন্য বাইরে আসলাম। যেই বাথরুম থেকে বের হয়ে চলে আসব তখনই অনু আমাকে টান দিয়ে ওর রুমে নিয়ে যায়। আমি তো পুরাই শেষ। আমার কেমন জানি ভয় করছে। আর এই মেয়েটা যেন একটু ভয় পাচ্ছেই না। এই অনু, এটা কি হলো? যা হয়েছে তাই হয়েছে। তোমার ভাইয়া যদি জেনে যায় তখন কি হবে? জানলে জানবে, আমি কি ভয় পাই নাকি? তুমি না পেলেও আমি পাই। যদিও দেখে এবং না, দেখবে না। আমি ভেবেছিলাম আপনি বোকা, এখন তো দেখছি আপনি সব থেকে বড় ভীতু। হ্যাঁ হয়েছে, এখন আমি যাই। আরে শোনেন, কি? কালকে নিশ্চয়ই আমার কথা ভেবেছেন। এখন এই কথা কেন? আর আমি আপনাকে নিয়ে ভাববো কেন? আমার ভাবার অনেক কিছু আছে। দেখলাম অনু আমার দিকে রাগী ভাব নিয়ে চেয়ে আছে। কি হলো? এভাবে তাকানোর কি আছে? না, কিছু না। আচ্ছা, কালকে আপনাকে যা জিজ্ঞাসা করেছিলাম তার উত্তর কি পেয়েছেন? কি প্রশ্ন? এই যে, আপনি কি বলতে ভয় পাচ্ছেন। আমি কিছু বলতেও ভয় পাই না। আমি চললাম, তুমি তাহলে থাকো। এই, কই যান? কি সমস্যা তোমার? বললাম না যাব। আমি ইচ্ছে করেই রিয়াক্টটা করলাম, কারণ বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে। আমি খেয়াল করলাম অনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। এরপর সবার সাথে আবার যোগ দিলাম। রুমে যেতেই কিরে, ভিতরে কি বউ পেয়ে গিয়েছিলি নাকি? এত সময় লাগলো কেন? রাজীবের এরকম কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি মাথার ঘাম মুছতে মুছতে বসে পড়লাম। কিছুই বললাম না। তারপর অনেকক্ষণ ধরে সবগুলো মিলে শয়তানি করছি। একটু পর অনু খাবার দিতে আসলো। সবাই ওকে জিজ্ঞাসা করছে কেমন আছে। খাবারের প্লেট রাখার সময় অনু আমার দিকে তাকিয়ে মুখ ভেঙালো। আমি ওর দিকে তাকিয়ে আছি। এটা কেন করলো বুঝলাম না। তারপর যাওয়ার সময় আমাকে অবাক করে দিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। আমি সেই হাসির দিকেই তাকিয়েছিলাম, কিন্তু হাসিটার মানে বুঝিনি। সাথে সাথে আশেপাশের সবার কথা মনে হলো। দেখলাম সবাই নিজেদের খাওয়ায় ব্যস্ত। যাক বাবা, বাঁচা গেল, কেউ দেখে নাই। তারপর আমি আরও কিছুক্ষণ মজা করে দুপুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু শুয়ে পড়লাম। এমন সময় অনু কল দিল। হ্যালো। কেমন আছেন? একটু আগে যেমন ছিলাম ঠিক তেমনই আছি। বাহ, বোকা ছেলেটা দেখছি কথা শিখে গেছে। এই, আমি না তোমার বড়? আমাকে এসব বলতে ভয় করে না? আমি কিন্তু তোমার ভাইয়াকে বলে দেব। বলেন বলেন, বললে আমি আপনার নামে মানহানির মামলা দিব। আমি মনে মনে ভাবছি, কি দাজ্জাল মেয়ে রে বাবা, কী সব বলে। আগে তো এমন করেনি, হঠাৎ ও এমন শুরু করলো কেন? এই, চুপ কেন? না কিছু না। আচ্ছা, খেয়েছেন? হুম। সভ্যতা দেখিয়ে আমাকেও জিজ্ঞাসা করতে পারতেন খেয়েছি কিনা। থাক, আমিই বলি, আমিও খেয়েছি। গুড। আচ্ছা আমি রাখলাম, এখন ঘুমাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। রাতে কিন্তু কল দিব। কেন?
আমার ইচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এভাবে কিছুক্ষণ কথা বলে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠি প্রায় বিকালের দিকে। উঠেই কল দেই রাজীবকে। তারপর ওকে নিয়ে চলে যাই একটু ঘুরতে। অনেক ঘোরাঘুরি করে রাত 10টায় বাসায় যাই। গিয়ে কোনো মতো খাওয়া দাওয়া করে চলে যাই রুমে। খুব ঘুম পাচ্ছে, তাই সাথে সাথে শুয়ে পড়লাম। কিন্তু ঘুমাতে পারিনি, কারণ অনুর কল আসে। ওর কল দেখেই ঘুম থেকে উঠে পড়ি আমি। হ্যালো। হুম, কি করছেন? এই তো ঘুমাবো, তাই শুয়ে আছি। এত তাড়াতাড়ি? হুম, ঘুম পেয়েছে তাই। যদিও ঘুম পেয়েছে, কিন্তু ওর কল দেখে আমার ঘুম এক নিমেষেই চলে গেছে। না, আজকে অনেকক্ষণ কথা বলবো। না, খুব ঘুম পেয়েছে। আল্লাহ হাফেজ, পরে একদিন কথা হবে কেমন? আচ্ছা, তাহলে কালকে কিন্তু অনেকক্ষণ কথা বলবেন। জানি না, টাটা। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। এরপর আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু না, ঘুম আসছেই না। কী যে করি? তারপর ভাবলাম একটু অনলাইনে যাই, কিন্তু না, সেখানেও যাওয়া যাবে না। যদি অনু দেখে আমি অনলাইনে আছি, তাহলে আবার হাজারটা প্রশ্ন করবে। তাই আমি শুয়ে আছি আর ভাবছি অনু কী চাচ্ছে, কেন এমন করছে ও। সব কিছুই একদিকেই ইশারা করছে যে হ্যাঁ, অনু আমাকে ভালোবাসে। এই কথাটা ভেবেই আমার অনেক ভালো লাগছে, কারণ একজনকে ভালোবাসার পর যদি সেও বাসে, তাহলে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। এসব কথা ভেবে আমি নিজের অজান্তেই হাসছি, কিন্তু সাথে সাথে রাজীবের কথা মনে পড়ে গেল। তাই নিজেকে সামলাতে চাচ্ছি, কারণ আমি এটা করলে রাজীব অনেক কষ্ট পাবে। আমি আমার ছোটকালের ফ্রেন্ডশিপটা হারাতে চাই না। আমি জানি রাজীবকে বললে হয়তো ও মানবে, কিন্তু হয়তো ওর মন থেকে আমি একটু উঠে যাব, যা আমি চাই না। তাই ভাবছি অনুকে যে করে হোক বোঝাতে হবে যে আমি তাকে ভালোবাসি না। কিন্তু কিভাবে করব ভাবছি। আমি নিজেকে শক্ত করার চেষ্টা করছি, কারণ এই কাজটা যে করে হোক আমাকে করতেই হবে। তাই আমি পরের দিন সকালে উঠে ফোনটা অফ করে রাখি। আজকে আর রাজীবের বাসায় যাব না। প্রায় 10টার দিকে ফোনটা অন করলাম। অনেকক্ষণ ধরে ঘরে বসে আছি। তারপর অনলাইনে ঢুকলাম। গিয়ে দেখি রাজীবের কোনো খবর নেই। কিন্তু ও তো সবসময় এমন হলে আমার বাসায় চলে আসে। তাহলে আজকে কি হলো? এসব ভাবছি আর দেখি সত্যি সত্যি রাজীব আমাদের বাসায় চলে এসেছে। তারপর রাজীব আমার সামনে এসেই আমাকে খাটের ওপর ফেলে দিয়ে বালিশ দিয়ে ধুমধাম বাড়ি দেওয়া শুরু করলো। ওই কি হয়েছে? এভাবে মারছিস কেন? ওই তুই ফোন বন্ধ করে রাখলে কেন? আর আজকে দেখা করস নাই কেন এখনো? এমনি, শরীর ভালো লাগছিল না তাই। হইছে হইছে, এখন আয়, কাজ আছে। কি কাজ? তোর ভাবির সাথে দেখা করতে যাবো। ও আচ্ছা। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। 5 মিনিট দে, আমি 10 মিনিটের ভেতরে আসতেছি। আচ্ছা যা। অতঃপর আমি রেডি হয়ে চলে যাই রাজীবের সাথে। এরপর যখন বেরিয়ে পড়ি, তখন দেখি অনু ফোন দিচ্ছে। আমি সাথে সাথে ফোন কেটে দিলাম। আবার ফোন দেয়, আমি আবার কেটে দেই। এভাবে প্রায় 10বার অনু ফোন দেয়, আর আমি কেটে দেই। এরপর মেসেজ দেয়। মেসেজে লেখা কেন ধরি না, কি হয়েছে, এসব আর কি। তারপর আর কোনো উপায় না পেয়ে আমি ফোনটা সাইলেন্ট করে রেখে দেই। তারপর বাসায় আসতে আসতে বিকাল হয়ে যায়। বাসায় এসে ফোনটা নিয়ে দেখি 52টা কল এবং 131টা মেসেজ। আমি এইসব দেখে পুরাই অবাক। এরপর মেসেজ কয়েকটা দেখতে থাকি, এমন সময় আবার কল আসে। হ্যালো। আপনি ফোন ধরছিলেন না কেন? এমনি, কাজ ছিল তাই। একটু বলে দিতে পারতেন না? ওর গলা শুনে আমি বুঝতে পারলাম যে ও অনেক কান্না করছে, কিন্তু আমি জিজ্ঞাসা করিনি। আর কিছু বলবে? না, ভালো থাকবেন। আচ্ছা। এই বলেই আমি ফোনটা কেটে দিলাম। এরপর প্রায় 3 দিন রাজীবের বাসায় যায় না। রাজীব অনেকবার জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। আমি বলি এমনি, কাজ আছে তাই আসতে পারিনি। 3 দিন পর রাতে শুয়ে আছি, ঠিক এমন সময় অনু কল দিল। ফোনটা ধরতেই, আপনি আমাদের বাসায় আসেন না কেন? এমনি। আমার জন্য, তাই না? না, আমার ইচ্ছে হচ্ছে না, তাই যাই না আর কি।
প্লিজ এমন করবেন না। আচ্ছা, আপনি কি সত্যি বুঝেন না আমি কেন এমন করি? না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। তারপর অনু কাঁদতে কাঁদতে বলছে, আপনি মিথ্যা বলছেন। আমি জানি আপনিও আমায়। এই বলেই অনু চুপ হয়ে গেল। এতটুকু কথায় আমার বুকটা কেমন জানি চাপ দিয়ে ওঠে। এরপর অনু কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ও ফোন রেখে দিল। এরপর কতক্ষণ আমি জেগেছিলাম মনে নেই। সকালে ঘুম থেকে উঠি রাজীবের কলের জন্য। রাজীব কল দিয়ে বলে ওর আম্মু মানে আন্টি আমাকে ডেকেছেন। অতঃপর আমি খাওয়া দাওয়া শেষ করে রাজীবের বাসায় চলে যাই। তারপর রাজীবের আম্মু আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, তানভীর, তোমার কি হয়েছে? অনেক দিন হলো আমাদের বাসায় আসো না। এমনি আন্টি, কাজ ছিল তাই আসতে পারি না। শোনো বাবা, তুমি তো আমাদের পরিবারের একজনের মতো, তাই স্বাভাবিকভাবেই বলি। আমার বড় মেয়েটার বয়স হয়েছে, তাই ভাবছি ওকে বিয়ে দিয়ে দিব। তুমি একটা ভালো পাত্র খুঁজে দিও। অনুর বিয়ের কথা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম, কিন্তু এর থেকেও বেশি অবাক হলাম যখন আন্টি আমাকে জানালেন যে তার নাকি আমার মতো একটা ছেলেই চাই, যে কিনা ভদ্র এবং ভালো পরিবারের হবে। আমি মনে মনে ভাবছিলাম আমি তো আছি, আমাকে বললেই তো পারে। পরে আমি আবার নিজেকে সামলে নিলাম। রাজীবের কথা ভাবছিলাম, শালা সারাদিন আমার সাথে ঘুরিস, জানিস আমি অনেক ভালো একটা ছেলে, অনেকবার এই কথাটা বলিসও। এখন নিজের বোনের বিয়ে দিবি, একবার জিজ্ঞেস করলেও তো পারতি। আমি মনে মনে এসব কথা ভাবছিলাম, এমন সময় রাজীব এসে বলল, আরে মা, ও তো সব কিছুই করবে, ওর ওপর তো সব দায়িত্ব। এই প্রথম আমি রাজীবের দিকে তাকিয়ে ভাবছি, আজকে আমার বেস্ট ফ্রেন্ড না হলেই মনে হয় ওর ভালো হতো, তাহলে আজকে বিয়ের প্রস্তাবটা দিতে পারতাম খুব সহজেই। এরপর তাদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কিছুই ভালো লাগছে না আমার, কী যে করি। তারপর দেখলাম অনু কল করেছে। আমি প্রথমবার রিসিভ করিনি, দ্বিতীয়বার রিসিভ করতেই, আপনি এত শক্ত কিভাবে হতে পারেন? কেন, কি করলাম আবার? আমার বিয়ের কথা বলতে এসেছিলেন, তাই তো? তুমি কি করে জানলে? আমি সব আড়ালে থেকে শুনেছি। বলেছি তো। আপনি কি রাজি আমাকে অন্যের হাতে তুলে দিতে? হুম, ভালো ছেলে পেলে দিব না কেন? আর আমি না চাওয়ার কে? কে মানে? আপনি বুঝেন না আমি কেন আপনার সাথে এমন করি প্রতিদিন? না বোঝাই ভালো। ভালো থাকবেন। এই বলেই মুখের ওপর ফোনটা কেটে দিল অনু। আমি ফোনটা রেখে ভাবছি, একবার সাহস করে রাজীবের কাছে বলে দেখব, কিন্তু সেই ভয়টা যেটা সবসময় আমাকে বলতে দূরে রেখেছে। যদি বন্ধুত্বে একটু দূরত্ব সৃষ্টি হয়, আমি কখনোই আমার এতদিনের বন্ধুত্ব নষ্ট করতে পারি না, এটা ভুল হবে। এরপর আমি নিজেকে অনেক বুঝাই যে না, আমি এই বিষয় নিয়ে কখনো কথা বলবো না। তারপর আমি এসব ভাবতে ভাবতে চুপচাপ শুয়ে পড়লাম। কেন জানি আমার অনেক কান্না পাচ্ছে। অতঃপর চোখের কোণা দিয়ে নিচ থেকেই পানি গড়িয়ে পড়ছে। যতই মুছি আরও যেন বেড়ে যাচ্ছে চোখের জল। তারপর আমি অনেকক্ষণ কান্নাকাটি করার পর শুয়ে পড়লাম। এরপর রাতে রাজীবের সাথে একটা রেস্টুরেন্টে যাই। আমি খেয়াল করলাম রাজীব অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি বললাম, কিরে, তোর কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? একটা সত্য কথা বলবি? আমার কেন জানি না অনেক ভয় করছে। আজকে হঠাৎ কথা বলার জন্য পারমিশন নিচ্ছিস? জিজ্ঞাসা করবি কর। তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুই অন্যরকম হয়ে গেছিস। আমার বাড়িতে আসিস না, কেমন যেন মন খারাপ করে থাকিস। কি হয়েছে আমাকে বল। আরে না, ধুর, আমার কিছুই হয় নাই। মিথ্যে কাকে বলছিস, আমাকে নাকি নিজেকে? তোকে আমি সেই ছোট থেকে চিনি, তোর কথার মানে আমি জানি। প্লিজ বল, কি হয়েছে তোর? আরে না রে বাপ, কিছু হয়নি আমার। রাজীবকে খুব ইচ্ছে হচ্ছে বলতে, কিন্তু না, পারছি না। এরপর দুজন বাসায় চলে আসি। রাতে শুয়ে আছি, এমন সময় অনু আবার কল দিল। আমি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অনু বলে উঠল, কেমন আছেন? ভালো, তুমি? যেমন রেখেছেন। হুম। কালকে একটু বাসায় আসবেন? কেন? না মানে কালকে সবাই ঘুরতে যাবে। ভাইয়া হয়তো কালকে আপনাকে নেওয়ার সময় বলবে।
কিন্তু আমি চাই আপনি আসেন। না, ইচ্ছে নেই। প্লিজ। কেন জানি আমার খুব কষ্ট হচ্ছে ওর কথাগুলো শুনে, তাই আর না করিনি। অতঃপর পরের দিন সকালে রাজীব আমার বাসায় এসে হাজির। ওই বেটা, আর কত ঘুমাবি? কেন, কি হয়েছে? আয়, আজ আমরা সকলে মিলে ঘুরতে যাব। এখনই? এখনই। না মানে এত সকালে? ওই 9:30 বাজে। আরে, সময় দেখি নাই তো। তারপর আমি রেডি হয়ে সকলের সাথে মিলে চিড়িয়াখানায় ঘুরতে গেলাম। সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি করলাম এবং সব ধরনের প্রাণী দেখলাম। কিছুক্ষণ পরে অনু বলল সে নাকি আইসক্রিম খাবে, কিন্তু রাজীবের সব থেকে ছোট বোন মানে আরিশা বলছে সে নাকি অন্যদিকে যাবে। এবার শুরু হলো আসল সমস্যার কারণ। ছোটটাকে কোনোভাবেই বোঝানোই যাচ্ছে না। অবশেষে অনু বলল, আমি ওনার সাথে চলে যাই। ভাইয়া, তুই আম্মুকে আর আরিশাকে নিয়ে ওই দিকে যা। গুড আইডিয়া। তানভীর, তুই অনুকে নিয়ে যা, আর আমি আরিশা আর আম্মুকে নিয়ে যাচ্ছি। আমি আর কিছুই বলতে পারলাম না, কারণ কেনই বা না করব আমি। তাই চুপচাপ চলে গেলাম অনুর সাথে। অতঃপর আমরা চুপচাপ হাঁটছি। দোকানটা একটু দূরেই, তাই খুব ভয় হচ্ছে আমার। কেন জানি আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। একটু পর দোকানে গিয়ে আমি অনুকে একটা আইসক্রিম কিনে দিলাম এবং আমি একটা পানির বোতল হাতে নিয়ে নিলাম। কিছু বলছেন না যে? এমনি। আসেন না, ওইদিকে গিয়ে বসি। না, তোমার ভাইয়ার কাছে যেতে হবে, নইলে চিন্তা করবে। না করবেন না, কারণ সে জানে যে আপনি আমার সাথে আছেন। তারপর আমি অনুর অনেক জোরাজোরিতে একটা টোলে গিয়ে বসলাম। অনু আর আমি বসে আছি, মাঝখানে দুইজন লোক বসার মতো জায়গা আছে। অতঃপর একটু পরে অনু বলল, আচ্ছা, আপনি সত্য করে একটা কথা বলেন তো। কি বলবো? আপনি কি বুঝেন না আমি আপনার জন্য কি ফিল করি? না। সত্যি? হুম। তাহলে ওইসব কি ছিল? কোনটা? ওই যে আমার দিকে তাকিয়ে থাকা, আমার কাছে আসলে আপনি বোকা হয়ে যেতেন। একবার মনে আছে আমার সাথে আপনার হাতের একটু ছোঁয়া লেগেছিল, আর আপনি তাতে লাফ দিয়ে উঠেছিলেন। আমার দিকে আপনি সবসময় তাকিয়ে থাকতেন। আপনার চাওয়াই বলে দিত আপনি আমার জন্য কি ফিল করেন। ওর এরকম কথাগুলো শুনে আমার একটুও ভালো লাগছিল না। সত্যি বলতে ইচ্ছে হচ্ছিল যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু না, চুপ করে থাকতেই হবে আমাকে। আমি আর কিছু না বলে উঠে দাঁড়িয়ে বললাম, চলো এখান থেকে, সবাই অপেক্ষা করছে। আমি এই বলেই একটু সামনের দিকে হাঁটতে থাকি, কিন্তু পেছন থেকে অনু এমন একটা কথা বলল যা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। অনু টুলে বসে থেকেই বলল, আমি আপনাকে ভালোবাসি। আমি কথাটা শুনে সেখানেই দাঁড়িয়ে আছি। অনু আবার বলছে, আমি ভেবেছিলাম কথাটা আপনি বলবেন, কিন্তু না, আপনি বলবেন না। কিসের এত ভয় আপনার জানি না। আজকে আমি আর থাকতে না পেরে বলেই দিলাম। এখন আমার ভয় হচ্ছে যে হয়তো আপনি বলবেনই না, হয়তো আমি আপনাকে কখনো আমার জীবনে পাবই না। এই বলেই অনু কান্না শুরু করে দিল। আমারও অনেক কান্না পাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিলাম এবং আমি আবারও অনুর পাশে এসে বসলাম আর ভাবছিলাম কি বলবো। এরপর নিজেকে অনেকটা শক্ত করে নিলাম। তারপর আমি অনেক কিছু ভেবে বলা শুরু করলাম, দেখো অনু, আমি তোমাকে ভালোবাসি না। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আমি তো বাসি। অনু, হয়তো আমাকে ভালো লাগে তোমার, কিন্তু সেটা ভালোবাসা না। আমাকে আর বোঝাতে হবে না, আমি জানি কোনটা ভুল আর কোনটা সঠিক। কিন্তু আমাকে কিছু বলা লাগবে না, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু কিভাবে বলছেন না তা আমার জানা নেই। কিন্তু একটা জিনিস দেখেন, যেদিন আমি হারিয়ে যাব ওই দিন আমাকে ডাকলেও আর ফিরে আসবো না। অনু এই কথাগুলো বলেই চলে গেল, আমাকে আর কিছুই বলতে দিল না। আমিও অনুর পিছু পিছু হাঁটছি। কি বলবো কিছুই মাথায় আসছে না, কারণ অনুর প্রতিটা কথা সঠিক। আমার খুব ইচ্ছে হচ্ছে অনুকে বলি, আমিও তোমাকে ভালোবাসি,
কিন্তু না, বলতে পারছি না। এরপর সবার সাথে ঘুরে বাসায় চলে আসি। বাসায় এসে নিজের রুমে গিয়ে চুপচাপ বসে আছি। এরপর অনুর কোনো কল আসেনি প্রায় 2 দিন। আমিও ওদের বাসায় যাইনি, কিন্তু রাজীবের সাথে প্রতিদিন ঘোরাঘুরি হতো। ও প্রতিদিন জিজ্ঞেস করতো কি হয়েছে। আমি হাসলেও বলতো আমার কিছু হয়েছে, কিন্তু কিছুই বলতে পারতাম না ওকে। এরপর রাজীব একদিন রাতে কল দেয়। তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কর। ওই দিন ঘুরতে যাওয়ার পর যখন অনু আইসক্রিম কিনতে গেল তোর সাথে, এরপর থেকে অনু কেমন জানি মন খারাপ করে থাকে। খায় একবেলা আবার খায় না। তুই কি কিছু জানিস? কিছু কি হয়েছে? আমাকে তো কিছু বলছে না ও। না, জানি না, হয়তো মন খারাপ, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমি কিভাবে রাজীবকে বলি ওর বোনের মন খারাপের কারণ একমাত্র আমি? এরপর প্রায় 4 দিন রাজীবের বাসায় যায় না। কারণটা রাজীব অনেকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি এমনি বলে কাটিয়ে দিয়েছিলাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ রাজীবের কল আসলো। হ্যালো, তুই কি এখন ফ্রি আছিস? হুম। তাহলে আমার বাসায় যা। অনু বাসায় একা আছে, ওর অনেক শরীর খারাপ। ওকে একটু ওষুধ খাইয়ে দিয়ে আয়। আমি এখানে জ্যামে আটকে গেছি। আম্মু নানির বাড়ি একটু কাজে গিয়েছেন। আমি যে কি বলবো নিজেও জানি না, কিন্তু না গেলে তো আবার প্রবলেম হতে পারে। অতঃপর আমি চলে গেলাম অনুর বাসায়। গিয়ে দেখি অনু রুমে শুয়ে আছে। আমি আলতো করে ডাক দিলাম। তারপর অনু কোনোভাবে তাকিয়ে আমাকে দেখে লাফ দিয়ে বসে পড়ে। চেহারার কি অবস্থা করেছো? মনে হয় ঘুমায় না, খায় না অনেক দিন ধরে। আপনি এখানে? তোমার ঔষধের সময় হয়ে গেছে, তাই খাওয়াতে আসলাম। না, আপনার খাওয়ানো লাগবে না। আমি না, তোমার ভাইয়া বলেছে তাই। না, ভালো লাগছে না, এখন খাবো না। অতঃপর আমি অনেক কষ্ট করে ওকে ওষুধটা খাইয়ে দিলাম। ওষুধ খাইয়ে যেই চলে আসব। একটু থাকেন না, বসে কথা বলি। কি বলবে? এমনি, প্লিজ। ঠিক আছে। এরপর কিছুক্ষণ অনুর সাথে এমনি কথা বলছিলাম আমি। তারপর অনু হঠাৎ বলে ওঠে, আমি যদি এখন মারা যাই তাহলে আপনি অনেক খুশি হবেন, তাই না? কথাটা শোনার পর বুকটা চিরে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছে আমার। দেখো, তুমি ঘুমাও, ভালো লাগবে, আর এসব ভেবো না। অতঃপর আমি ওকে বললাম ঘুমিয়ে পড়তে। তারপর আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আমার চোখ দিয়ে পানি পড়ছে ওর এই অবস্থা দেখে। একটু পর ভেতরে তাকিয়ে দেখি অনু ঘুমিয়ে পড়েছে। তারপর আমি আস্তে করে ভেতরে গেলাম। গিয়ে ওর মাথায় হাত রেখে দেখি অনেক জ্বর। আমি ওর মাথায় হাত রেখে আস্তে আস্তে বললাম, ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভেবো না। এই বলেই যে চলে আসবো। আর একটু মাথায় হাতটা রাখেন, ভালোই তো লাগছিল। তুমি ঘুমাওনি? না, আপনি দরজার ওপারে ছিলেন, আমি সেটা অনুভব করতে পারছিলাম। এখন ঘুমিয়ে পড়ো। আমার মাথায় আর একটু হাত বুলিয়ে দিবেন? অতঃপর আমি আবারও অনুর মাথায় হাত বুলিয়ে দিলাম। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। হঠাৎ রাজীব একদিন আমাকে বলল, দোস্ত, অনুর বিয়ে ঠিক হয়ে গেছে। অনেক ভালো ছেলে। ওর বাবা মা আজকে এসে সব ঠিক করে গেলেন। রাজীবের কথা শুনে কেন জানি আমার পায়ের নিচে মাটি যেন সরে গেল। কিন্তু আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু তাও কেন জানি মানতে পারছিলাম না। হ্যাঁ দোস্ত, অনেক বড় একটা খুশি সংবাদ এটা। আমি অনেক খুশি। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি গেলাম। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। নিজের মনের মানুষটা অন্য কারো হয়ে যাবে ভাবতেই খুব কষ্ট হচ্ছে। তারপর আমি বালিশ চাপা দিয়ে কান্নার শব্দ আটকানোর বৃথা চেষ্টা করেই যাচ্ছি। এরপর বাবা মায়ের আসার শব্দ শুনে নিজেকে সামলে নিলাম। বাবা মাকেও এই খুশির খবর জানাই। বাবা মাও অনেক খুশি হয়। পরের দিন আমি বাসায় বসে আছি। এরপর রাজীব আমাকে ফোন দেয়, ওর বাসায় নিয়ে যায়। আন্টি আমাকে বলছিল গতকাল আসলে নাকি অনেক ভালো হতো, আর আমাকে নাকি বিয়ের সব দায়ভার নিতে হবে। আমি হ্যাঁ বলে সবার সামনে একটু হাসার চেষ্টা করলাম, কিন্তু একটা বিষয় দেখে অনেক অবাক হলাম। অনু এমনভাবে বিহেভ করছে যেন ও অনেক খুশি, মানে মুখে একটুও কষ্টের ছাপ নেই। এমনটা লাগছে যে এই বিয়ের জন্য ও অনেক খুশি। এভাবে অনুর দিকে তাকিয়ে আছি। এমন সময় অনু আমার দিকে তাকিয়ে
একটা মুখ ভেঙচি দিয়ে চলে যায়। আমার খুব ইচ্ছে হচ্ছিল গিয়ে ওকে জিজ্ঞেস করি ও কি সত্যি অনেক খুশি নাকি অন্য কিছু, কিন্তু কোন মুখে জিজ্ঞেস করি। তবে আমার মাথায় একটা জিনিস ঘুরছে, কি করে অনু এত খুশি। জানি এখন এসব ভাবার কথা না, তারপরেও ভাবছি। অনুকে একটু কষ্ট মনে হচ্ছে না। যাক, তাহলে ভালোই হলো। মেয়েটা বুঝে গেছে যে আমি ওকে ভালোবাসি না। এসব ভাবছি, এমন সময় রাজীব ডাক দিল। কি রে, তোর কি হলো? না, কিছু না। এরপর দেখতে দেখতে প্রায় 3 দিন চলে গেল। আগামীকাল অনুকে আংটি পরাতে আসবে পাত্রপক্ষ। একটা মজার বিষয় হলো, আমি একবারও জিজ্ঞেস করিনি ছেলেটার নাম কি, কারণ আমি জেনেও বা কী করব। নিজের মনের কথাটাই বলতে পারি না, আর এটা জিজ্ঞেস করে কি হবে আমার। সকাল থেকে অনেক কাজ করছি, আজকে বিকালে আসবে পাত্রপক্ষরা। অতঃপর আমি সকল কাজ করে দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বাবা মা নেই, কিন্তু তা নিয়ে ভাবিনি, কারণ হয়তো ওনারা কোথাও গিয়েছেন। তারপর আমি ফোনটা বন্ধ করে বসে আছি নিজের রুমে। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে এখন, কারণ নিজের ভালোবাসার কথাই বলতে পারলাম না। আমার কেন জানি অনেক ইচ্ছে হচ্ছে গিয়ে রাজীবকে বলি, দোস্ত, আমি অনুকে অনেক খুশি রাখবো, আমি অনুকে অনেক ভালোবাসি। এরপর ঘড়িতে সময় দেখে ভাবছিলাম হয়তো ছেলেপক্ষরা এসে গেছে। আমার খুব কষ্ট হচ্ছিল, নিজেকে আর সামলাতে পারছিলাম না। নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য একটুও চেষ্টা করতে পারিনি। আমি কি এতটাই ভীতু? অনেক কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি একটা ভীতুর ডিম। একটু সাহস করে দেখালেই পারতাম। ও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে কি ফিরিয়ে দিত? এরপর আমি চুপচাপ শুয়ে আছি। তারপর নিজেই নিজেকে হাজারটা প্রশ্ন করছি। হঠাৎ লাফ দিয়ে উঠে বসি আর মনে মনে বলতে থাকি, না, আমি অনুকে এভাবে হারাতে পারি না, একটু চেষ্টা করেই দেখি। অতঃপর আমি এক দৌড়ে চলে যাই অনুর বাসায়। গিয়ে দেখি অনুর রুমের জানালা দিয়ে ভেতরে এক পাশের কোণায় রাজীবকে দেখা যাচ্ছে। আমি সাথে সাথে ধাক্কা দিয়ে ওর রুমে চলে যাই। রাজীব লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। পাশে কারা আছে ওইদিকে না তাকিয়েই আমি রাজীবের হাত ধরে বসি। দোস্ত, তুই না বলতি আমি অনেক ভালো ছেলে, সবসময় আমাকে নিয়ে গর্ব করতি। আজকে যদি তোর কাছে একটা জিনিস চাই তাহলে আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। তারপর রাজীব আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুই বলছে না ও। দোস্ত, আমি অনুকে যে আমি ভালোবাসি বলতে যাব, সাথে সাথে রাজীব আমার মাথাটা একটু ঘুরিয়ে দিল যেদিকে সবাই বসে আছে। আমি সেদিকে চেয়ে পুরাই থ হয়ে গেলাম। দেখলাম আমার বাবা মা বসে আছে। আমি আম্মুর হাতে একটি আংটির বক্স দেখতে পেলাম। দেখি সবাই হাসছে, আমার আব্বু আম্মু ও অনুর আম্মু, এবং অনুও হাসছে। কি হচ্ছে এসব? আমার মাথায় কিছুই ঢুকছে না। তোমরা এখানে? তাহলে কাদের এখানে থাকার কথা শুনি? তোর বউকে অন্য কেউ আংটি পরাবে? আমার বউ? হ্যাঁ। আমি রাজীবের দিকে তাকালাম। যেই কিছু জিজ্ঞেস করব অমনি রাজীব টান দিয়ে আমাকে ওর রুমে নিয়ে গেল। ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছি। তারপর ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারল রাজীব। কিরে, মারলি কেন? ওই, তুই অনুকে ভালোবাসিস? আমাকে একটা বার বলতে পারতি না? ভয় ছিল। কিসের ভয়? হ্যাঁ, যে আমি বন্ধুত্ব নষ্ট করে দেব? এতদিনে এই চিনলি আমাকে? সরি। ধুর বেটা, তুই না সব কিছু বলবি আমাকে বলেছিলি, তুই নিজের কথাও রাখলি না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এখন যদি সত্যি সত্যি অনুর বিয়ে হয়ে যেত অন্য কারোর সাথে, তাহলে তুই আর অনু কি অনেক খুশি থাকতি? কিন্তু এসব তুই কি করে জানলি? আমি আগে থেকে একটু একটু বুঝতাম যে তুই অনুকে হয়তো পছন্দ করিস। আমি তো আম্মুকে বলেও ছিলাম যে প্রথমে তোর সাথে অনুর বিয়ের কথা বলবো, কিন্তু আমি জানতাম না অনুও তোকে ভালোবাসে, আর তুই ওকে আমার জন্য দূরে রাখছিস। তাহলে কিভাবে জানলি? ওই যে তোকে যেদিন ওষুধ খাওয়াতে বাসায় পাঠালাম, ওই দিন তুই চলে যাওয়ার পর আমি যখন বাসায় আসি, এসে দেখি অনু কান্না করছে। অনুকে আমি মন খারাপ দেখেছিলাম, কিন্তু ওই দিন কান্না করতে দেখে ওকে জিজ্ঞেস করি কি হয়েছে। অনেকক্ষণ জিজ্ঞেস করার পর অনু আমাকে সব ঘটনা খুলে বলে যে অনু তোকে ভালোবাসে। আমি অনুকে জিজ্ঞেস করি যে তুই ওকে ভালোবাসিস কি না। তারপর অনু আমাকে সব কিছু খুলে বলে। এরপর আমি শিওর হই তুইও অনুকে ভালোবাসিস। কিন্তু আমার বাবা মাকে কিভাবে রাজি করালি? আমাকে বললি না তো। ওই যে মনে আছে তোর, বাসায় আমি গিয়েছিলাম তোকে না বলেই।
ওই দিন আমি তোর বাবা মাকে সব ঘটনা খুলে বলি, তারপর তারা রাজি হয়ে যায়। আমি ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেব, আমি জানতাম তুই আজকে আসবি না। তাই আন্টি যদি আংটি পরিয়ে যায় তাহলেও হবে। আমি ভেবেছিলাম তোকে বিয়ের দিন সব ঘটনা খুলে বলবো, কিন্তু তুই আজকে এসে সব ঘুরিয়ে দিলি। তুই আসলেই একটা। ও কিছু বলার আগেই আমি ওকে জড়িয়ে ধরলাম, কারণ ও আমাকে আসলেই আমার থেকেই ভালো বোঝে। দোস্ত, তুই আমার জন্য এত কিছু করলি। হইছে হইছে, আর কান্না করিস না। আর আয়, তোর আজকে এঙ্গেজমেন্ট, কান্না মেয়েরা করে, তুই ছেলে হয়ে কান্না করিস না। এরপর আমি রাজীবকে ছেড়ে দিলাম। যে ছাড়লাম, রাজীব আবার আমার গালে ঠাস করে একটা চড় মারল। কিরে, আবার মারলি কেন? হা হা, এক গালে চড় মারলে নাকি বিয়ে হয় না, তাই আরেক গালে মারলাম। এরপর দুজনে মিলে চলে আসি সবার কাছে। এসে সুন্দরভাবে আংটি পরিয়ে দিলাম অনুকে। তারপর আমি খুশি খুশি ভাব নিয়ে বাসায় চলে আসলাম। রাতে এই প্রথম আমি অনুকে নিচ থেকে কল দিলাম। কল দিতেই অনু সাথে সাথে রিসিভ করলো। জি বলুন। এখন চাইলেই তুমি করে বলতে পারো। না, পারবো না। আচ্ছা, বিয়ের পর শিখিয়ে দেব। ইস, কত কথা শিখে গেছে। এই কয়েকদিন কত ভীতু ছিলেন আপনি। বুঝতে অনেক লেট হয়ে গেল। থাক থাক, আর বলতে হবে না। অতঃপর অনেকক্ষণ আমি অনুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। প্রায় 10 দিন পর আমাদের আজকে বিয়ে। অনেক সুন্দর করে বিয়ে বাড়িটা সাজানো হয়েছে। বিয়ের সময় রাজীব আমাকে বলল, আমার বোনের একটুও কষ্ট হলে তোর কিন্তু খবর আছে। হবে না, আর হলে জানি তুই আমাকে পিটিয়ে সোজা করে ফেলবি। আর তোর বোন এমনিতেই আমাকে অনেক পিটাবে। দেখতে হবে না কার বোন। এরপর খুব ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বাসরাতের ইতিহাসটা আপনাদের না জানলেও চলবে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।